আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই নতুন লাইভ ক্লাসে। সো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের অর্থনীতি প্রথম পত্র অষ্টম অধ্যায়ের সিকিউ সলভ ক্লাসে। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। ক্লাসের শুরুতে সবসময় এটা বলি, ঠিক আছে? আসলে বলতে হয়, নাহলে তো তোমাদের মনে থাকে না। তো আমরা একটু সবাই ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিব বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসটাতে যুক্ত হতে পারে, ঠিক আছে? সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। এবং আমরা হচ্ছে সরি সো আমরা আজকে হচ্ছে এই খাজনা চ্যাপ্টারে কিভাবে কোয়েশ্চেনগুলো আসে সেই সিকিউ আমরা আজকে সলভ করব, কিছু তোমাদেরকে দেখাবো কেমনে কোয়েশ্চেনগুলো আসে। সো চলো একটু সবাই যুক্ত হয়ে যায়। হ্যাঁ, সবাই বন্ধুবান্ধব যারা আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার মেনশন করে দাও। আমরা অল্প কিছুক্ষণ সময় নিব, 2-1 মিনিট, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। মোহনা আসতে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। স্মৃতি আছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর আমরা সবাই একটু শেয়ার করে দিই, কেমন? তারপর হচ্ছে রেজা ভাই আমাদের সাথে রয়েছে, ওকে। সবাই একটু শেয়ার মেনশন করে দাও বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আজকের এই ক্লাসে। হ্যাঁ, একটু সময় নিচ্ছি আমরা শুরুতেই, যাতে সবাই যুক্ত হতে পারে আর কি, কেমন? তোমরা একটু শেয়ার করে দাও। শিমু আছে, তাবাসসুম শিমু সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তাবাসসুম, কেমন আছো? তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? আলিকা তাসনিম আছে, আলিকা তাসনিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তহিদ ইসলাম সিয়াম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নাইম আছে, নাইম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে তাসনিম, ওকে। তাসমিন মানে আলিকা তাসনিম বলছে ডান, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দিও, শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো, কেমন? নাইম বলছে আমাদেরকে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দয় আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা, ওকে। আমরা পড়বো আজকে খাজনার সিকিউ সলভ ক্লাস করবো। আমরা আজকে সিকিউটা সলভ করবো, এই চ্যাপ্টারের সিকিউ, ঠিক আছে? খাজনা চ্যাপ্টারের সিকিউ আমরা অলরেডি এই চ্যাপ্টারের উপর সবগুলো ক্লাস নিয়ে ফেলেছি, মানে মূল ক্লাসগুলো আর কি। তো আমরা সিকিউ সলভ করতেছি, আরেকটা ক্লাস আমরা এমসিকিউ সলভ করে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস যেটা নেবো সেটা আমরা এমসিকিউ সলভ করবো, ওকে। নাইম রয়েছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। মিসবা রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সিয়াম বলছে, তহিদ ইসলাম সিয়াম বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বলছে ওয়াবিদা ওয়ানি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও। ফ্রেন্ডস তাকে চলে আসে, তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, কেমন? শেয়ার মেনশন করে দাও সবাই ফ্রেন্ডদেরকে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, 26-এ 27-এ সবাইকে শেয়ার মেনশন করে দাও এবং কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা। হ্যাঁ, আচ্ছা। আলিকা তাসমিন, ঠিক আছে। এখন তারপর হচ্ছে ওকে, ওয়াবিদা বলছে হাই ভাইয়া, হ্যালো। তারপর হচ্ছে কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। জয় আমাদের সাথে আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ আলী আমাদের সাথে রয়েছে, হ্যালো স্যার। হ্যালো। স্মৃতি আছে, অনেকজনকে মেনশন করেছে, অনেক ধন্যবাদ স্মৃতিকে। সো সবাই একটু জয়েন করে ফেলে। আজকে আমরা সিকিউ সলভ করবো অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় খাজনা এই চ্যাপ্টারটার। হ্যাঁ, সো শুরুতে একটু কথা বলি আমাদের পড়ালেখার রানিং যে ব্যাচগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। আমাদের পড়ালেখা 26-এর এখন চলতেছে টেস্ট প্রিপারেশন ব্যাচে ভর্তি চলতেছে। হ্যাঁ, আমি ভর্তি হয়েছি। হ্যাঁ নাফিস, তোমার জন্য বলছি। সো আমাদের পড়ালেখা 26-এর এসএসসি 26-এর জন্য এখন চলমান আছে। এসএসসি 26 জন্য আমাদের হচ্ছে টেস্ট প্রিপারেশন ব্যাচ চলমান আছে অল সাবজেক্টে, আর ইকোনমিক্সের টার্গেট প্লাস ব্যাচ চলমান আছে, শুরু হয়েছে কয়েকদিন আগে। এরপর 27-এর আমাদের রয়েছে অ্যাডভান্স ব্যাচ অল সাবজেক্টের। সো যারা এখনো ভর্তি হন ভর্তি হয়ে যেতে পারো পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, অথবা 01746561163 হ্যাঁ, এই নাম্বারে কল দিয়ে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো, ওকে। চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি, আজকে ক্লাসটা। কিম জানাত আছে অনেকদিন পর, আচ্ছা ওয়েলকাম। তারপর সবাই মনে হয় প্র্যাকটিস পড়তেছে, কেউ অনলাইনে নাই, আচ্ছা স্মৃতি বলতেছে, ওকে ফাইন। আমরা তাহলে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমরা পড়বো হচ্ছে আজকে প্রথম একটা সিকিউ আছে এখানে, এই সিকিউটা আমরা সলভ করবো আজকে। তো এখানে প্রথমে বলছে যে 1 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে নিম খাজনা কি। আমরা নিম খাজনা, আদা খাজনা, এটা আমরা পড়েছিলাম, মনে আছে কিনা বলো? নিম খাজনা, আদা খাজনা, বা এটাকে আমরা বলেছিলাম কোয়াসিড্যান্ট। হ্যাঁ, তারপর হচ্ছে নিম খাজনা, আদা খাজনা, একটা নাম বলছিলাম তো, কি নাম বলছিলাম? কোয়াসিড্যান্ট, নিম খাজনা, আদা খাজনা, ভুলে গেছি একটা নাম কি ছিল।
ঠিক আছে? তো এটা কি বলা হয় যে স্বল্পকালে, আমি যদি বলি এটা সংজ্ঞা, সেটা হচ্ছে স্বল্পকালে মানুষ সৃষ্ট যে জিনিসগুলো আছে সেগুলোর যোগান বাড়ানো পসিবল না। তোমরা জানো যেমন একটা বিল্ডিং আমি চাইলেই 1 মিনিটের মধ্যে 8টা বিল্ডিং করে ফেলতে যোগান পাবো না। সেজন্য এই বিল্ডিং ব্যবহারের জন্য এটা মালিককে একটা টাকা প্রদান করতে হয়, যেটাকে আমরা বলে থাকি যে নিম খাজনা, অর্থাৎ যে স্বল্প সময়ে যোগান বাড়ানো যায় না এমন জিনিসের জন্য যে খাজনা আমরা দিই সেটাকে আমরা বলি নিম খাজনা। অর্থাৎ আমরা বলতে পারি যে একটু সাজায় গোছায় বলতে গেলে যে স্বল্পকালে মানুষের তৈরি যে উপকরণগুলো আছে সেগুলোর ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাকে আমরা বলে থাকি নিম খাজনা। ওকে, বুঝছি সবাই? আচ্ছা, স্বল্পকালে যেমন ধর একটা যন্ত্রপাতি মনে করো, স্বল্পকালে চাইলে যোগান বাড়ানো সম্ভব না, 1 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে চাইলেই যোগান বাড়ানো সম্ভব না। সেজন্য ওই যন্ত্রপাতিটা ব্যবহারের জন্য মালিককে যেটা প্রদান করতে হয় সেটাকে আমরা বলে থাকি হ্যাঁ অর্থনৈতিক খাজনা। আর বুঝতে মোহাম্মদ নাফিস বলছে অর্থনৈতিক খাজনা। তাহলে নিম খাজনা, আদা খাজনা, কোয়াসিডেন্ট বা অর্থনৈতিক খাজনা আমরা আসলে বুঝতে কিনা বলো? না, এটা কি অর্থনৈতিক খাজনা ছিল? যেটা শেষে বলছিলাম ওটা কি অর্থনৈতিক খাজনা ছিল? না, নিম খাজনা, উপখাজনা, উপখাজনা, অর্থনৈতিক খাজনা হবে না। এটা হচ্ছে উপখাজনা, নিম খাজনা, তারপর হচ্ছে উপখাজনা, নিম খাজনা, কোয়াসিডেন্ট, হ্যাঁ এটা বলছিলাম আমরা। আদা খাজনা, নিম খাজনা, উপখাজনা, আদা খাজনা, কোয়াসিডেন্ট। অর্থনৈতিক খাজনা হবে না। অর্থনৈতিক খাজনা হচ্ছে আমরা অন্য আরেকটা অর্থনৈতিক খাজনা, এটা না, ভূমি ব্যবহারের জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অর্থনৈতিক খাজনা। বুঝছো? আমি যাদের লাইভ ক্লাস করি নাই, আচ্ছা ক্লাসগুলো আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আছে, তোমরা দেখে নিবা আগের ক্লাসগুলো এই চ্যাপ্টারের। চলে আসি 2 নাম্বার, বলছে খাজনা কেন দেওয়া হয়। আমরা আগেই বলেছি খাজনার মূল বিষয়টা হচ্ছে অস্থিতিস্থাপক যে দ্রব্যগুলোর যোগান, মানে যেগুলো দাম বাড়লো যোগান বাড়ানো পসিবল না, এই জিনিসগুলো ব্যবহারের জন্য এটা মালিককে যেটা দেওয়া হয় সেটাকে আসলে খাজনা বলা হয়। তাহলে খাজনা কেন দেওয়া হয়? খাজনা দেওয়ার অনেকগুলো কারণ আছে, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম এই চ্যাপ্টারে, সো সেগুলো তোমরা এখানে ব্যাখ্যা করবা। তবে মূলত হচ্ছে মানে যেই জিনিসগুলো যোগান বাড়ানো পসিবল না, যেগুলো দাম বৃদ্ধি পেলে যোগান বাড়ানো পসিবল, যেমন ধরো ভূমি, এই ভূমির দাম বাড়লে যোগান বাড়ানো পসিবল না, সেজন্য খাজনা দিতে হয় ভূমির মালিককে। ঠিক আছে, এটা আমরা ব্যাখ্যা করব। তা বলছে উদ্দীপকে চিত্রটি কোন খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত। এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা কোন খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত দেখি তোমরা বলো তো, যারা ক্লাস করছো আমার আগের ক্লাস এই চ্যাপ্টারের তারা একটু বলবা এখানে কোন খাজনা কথা বলা হয়েছে। আমি কিন্তু 2 ধরনের খাজনা তোমাদেরকে পড়াইছি, একটা ছিল রিকার্ডোর খাজনা তত্ত্ব, আর একটা ছিল আধুনিক খাজনা তত্ত্ব। তাহলে তোমরা আমাকে এখানে বলবা যে রিকার্ডোর খাজনা তত্ত্ব, আধুনিক খাজনা তত্ত্ব, এই দুটোর মধ্যে এখানে কোনটা প্রতিফলিত হয়েছে, কোনটা হয়েছে। আরিফুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার, ক্লাসগুলো এখনও মিস করি, SSC 22। আরিফুল ইসলাম সাব্বির, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আবারও জয়েন হওয়ার জন্য, হ্যাঁ, এবং অনেক অনেক শুভকামনা, দোয়া থাকবে, ঠিক আছে। আর জুনিয়র থাকলে তাদেরকে অবশ্যই বলে দিবা আমাদের সম্পর্কে। আফরিনা আছে, আচ্ছা সুইট প্রিন্স, তারপর মেনশন করেছে, ওকে মেনশন করেছে। তারপর সামিয়া আছে আমাদের সাথে। না স্যার এটা অর্থনৈতিক খাজনা না, না এটা অর্থনৈতিক খাজনা, আমি তো বললাম এটা অর্থনৈতিক খাজনা হবে না। ঠিক আছে, বলো এটা কোন খাজনা হবে, রিকার্ডো খাজনা তত্ত্ব নাকি আধুনিক খাজনা তত্ত্ব, কোনটা? এটা কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ? এই 3 নাম্বারটা প্রশ্ন আমরা বলতেছি। উদ্দীপকে চিত্রটি কোন খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত, আধুনিক খাজনা তত্ত্ব নাকি রিকার্ডো খাজনা তত্ত্ব? আন্দাজে বললে তো হবে না, ক্লাস করতে হবে, কেমন? আচ্ছা, আমাদেরকে জামিয়াতুল কবির বলেছে আমাদেরকে যে রিকার্ডো খাজনা তত্ত্ব, আন্দাজি বললে হবে না, হ্যাঁ জামিয়াতুল কবির। শোনো, আমাদেরকে ক্লাস করতে হবে, না হলে তো বুঝবা না, কেমন? তো আগের ক্লাসগুলোতে আমি পড়াইছি যে রিকার্ডো খাজনা তত্ত্বের মধ্যে এরকম কোনো চিত্রই নাই। রিকার্ডো খাজনা তত্ত্বের মধ্যে 3 ধরনের জমির কথা বলা হয়েছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর জমি, এবং সেখানে একটা চিত্র ছিল, আমরা পড়ছি একটা চিত্র, তবে এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল যে যেখানে আমাদের এটা মনে করো যে পুরোটাই আমাদের খরচ। তো এই জমির ক্ষেত্রে, এই প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে কোনো খাজনা হয় না, দ্বিতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে কিছুটা খাজনা হয়, তৃতীয় শ্রেণীর জমির ক্ষেত্রে একটু বেশি খাজনা থাকে, হ্যাঁ এরকম একটা চিত্র আমরা পড়ছিলাম ডেভিড রিকার্ডোর যেটা খাজনা পড়ছি সেটার মধ্যে। তবে এটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। আধুনিক খাজনা তত্ত্ব যেখানে বলা হয়েছে যে যোগানটা স্থির থেকে
আমাদের এই যোগানটা দ্রব্যের মানে জমির যোগানটা স্থির থাকা অবস্থায় আমাদের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে, এই যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাহিদা বাড়তেছে, জমির চাহিদা, যার কারণে অতিরিক্ত যে টাকাটা পরিশোধ করতে হচ্ছে এটাকেই বলা হয় খাজনার পরিমাণ। এই অংশটাকে আমরা খাজনার পরিমাণ বলছি। হ্যাঁ, যা আগে চাহিদা ছিল একটু, চাহিদা বৃদ্ধি পাইছে, তো চাহিদা এই DD0 থেকে DD1-এ চলে গেছে, এটা ফলে ভারসাম্য E0 থেকে E1-এ গেছে, অর্থাৎ আমাদের যে খাজনা সেই খাজনা A0 থেকে A1 হয়েছে, অর্থাৎ খাজনা বৃদ্ধি পাইছে। বলতে পারে এটাই হচ্ছে আমাদের খাজনা দিতে হচ্ছে। কেন, এটা কোনটার সাথে সম্পর্কিত এই তত্ত্বটা, মানে এই চিত্রটা, সেটা বলবো আমরা আধুনিক খাজনা তত্ত্ব বলবো। কেমন? সাবির বলছে ইনশাল্লাহ এভরিওয়ান বেস্ট অফ লাক, A+ কনফার্ম লিখে দিয়ে গেলাম। থ্যাংক ইউ সাব্বির। সো এই দেখো, যারা অন্যান্য যারা শিক্ষার্থী আছো, হ্যাঁ, সো তোমরা হচ্ছে তোমাদের এই যে যারা বড় ভাই আছে তাদের কাছ থেকে জানবা, হ্যাঁ, পড়ালেখা সম্পর্কে জানবা, আমরা কেমন পড়াই সেটা সম্পর্কে জানবা, ঠিক আছে? সো ইনশাল্লাহ যে সাব্বির বলেছে A+ কনফার্ম থাকবে তোমাদের যদি পড়ালেখার সাথে থাকো আর কি। কেমন? সো এটা আমি সবসময় বলি যে তোমাদেরকে জাস্ট আমাদের উপর আস্থা রাখতে হবে, এটাই হচ্ছে বড় জিনিস। আস্থা রাখতে পারলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা আমাদের যে বিগত শত শত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, সেটাই হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। সো তাদের থেকেই বলছি, তাদের কনফিডেন্ট থেকে বলছি। তারপর চলে এসে আমরা 4 নম্বরটা দেখি। বলছে উদ্দীপকে চাহিদা রেখা পরিবর্তনের ফলে অর্থনৈতিক খাজনার উপর কি প্রভাব পড়বে। হ্যাঁ, আমরা বলতে পারি যে অর্থনৈতিক খাজনার উপর প্রভাব পড়বে কি আগে ছিল, দেখো ভালো করে বুঝবা। যখন চাহিদা ছিল এইটা DD0, তখন খাজনা পরিমাণ A0 পর্যন্ত, মানে এখান থেকে একটু খাজনা পরিমাণ 0 থেকে A0 পর্যন্ত। যখনই আমাদের যখনই আমাদের চাহিদার পরিবর্তন হয়ে এই DD0 থেকে DD1-এ চলে আসবে, এই যে এখানে চলে আসবে যখন চাহিদা, তখনই কি হবে, তখনই আমাদের খাজনা সৃষ্টি হবে। খাজনা কত সৃষ্টি হবে, মানে খাজনা বৃদ্ধি পাবে আর কি। A0 থেকে A1, মানে এতটুকু চলে আসবে, খাজনা বেড়ে যাবে, আগে যত ছিল তার চেয়ে বেড়ে যাবে খাজনার পরিমাণ। এই যে এটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে, একটু সুন্দর করে গোছা একটু ব্যাখ্যা করবা, তাহলে হয়ে যাবে। আমরা কি বুঝছি? ওকে, তোমরা যারা যুক্ত হচ্ছে পরে দিয়ে একটু ক্লাসে শেয়ার করে দিও, কেমন? তাহলে আমরা একটা সিকিউ সলভ করলাম, আমরা পরবর্তী সিকিউতে যাচ্ছি। সো পরের সিকিউটা হচ্ছে একটা সেম চিত্র, আচ্ছা না এটা ওইটাই, এখানে গটা আলাদা করে লিখছে। আচ্ছা, আমরা এরপরের পরের ম্যাথে চলে আসি। এখানে একটা রেখা আছে DD0, ঠিক আছে? এখানে একটা রেখা আছে, এই অবস্থায় আমাদের এখানে খাজনার পরিমাণ 5 এবং চাহিদার পরিমাণ 8 দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদেরকে এখানে প্রশ্ন করছে প্রথমে যে নিম খাজনা কি। নিম খাজনা কি, একটু আগে যেটা ছিল সেটাই। নিম খাজনা মানে কি? নিম খাজনা, আধা খাজনা বা উপখাজনা, এগুলোর মানে কি বলেছিলাম যে আমরা স্বল্পকালে সীমাবদ্ধ যোগান সম্পন্ন যে সম্পদগুলো থাকে সেগুলোর জন্য এটা মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাকে আমরা নিম খাজনা, আধা খাজনা, উপখাজনা আমরা বলেছি। কেমন? তার 2 নম্বর বলছে খাজনা দামকে প্রভাবিত করে কি, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটা আসলে 2টা দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, আমরা তোমাদেরকে আগে বলছি। আমি যদি বলি যে একটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে, মানে একটা দেশের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বলা হয় যে জমির যেহেতু প্রকৃতির দান, জমির জন্য আমাদের কোনো অর্থ প্রদান করতে হয় না প্রকৃতিকে, সেজন্য পুরোটাই হচ্ছে আমার খাজনা বলা হয়ে থাকে। হ্যাঁ, তো এবং আমরা বলেছিলাম সেক্ষেত্রে মানে আধুনিক খাজনা, যারা আধুনিক খাজনা অর্থনীতিবিদ আছে তাদের মতে হচ্ছে খাজনার দামকে প্রভাবিত করে, তাদের মতে। কাদের মতে? আধুনিক খাজনা তত্ত্বের মতে যে খাজনার দামকে প্রভাবিত করে। যেমন কোনো জমিতে যদি 10,000 টাকা খাজনা দিতে হয়, তাহলে জমির মনে করেন যে দ্রব্যগুলো উৎপাদন হবে সেটা 20 টাকা দামে বিক্রি করতেছে তারা, বিক্রেতারা যারা উৎপাদন করতেছে তারা আর কি, মনে করো কৃষকরা। আর খাজনা যদি 20,000 টাকা হয়ে যায়, খাজনা যদি বেড়ে যায়, তখন বলা হচ্ছে কৃষকরা 10,000 20 টাকা বিক্রি করবে না, কৃষকরা 40 টাকা দাম বিক্রি করবে। অর্থাৎ দাম বেড়ে যাচ্ছে, দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। দাম বেড়ে যাচ্ছে কেন? খাজনা বাড়তেছে বিদায়, খাজনা বৃদ্ধি পাচ্ছে বিদায়। এটা বলতেছে কে? আধুনিক অর্থনীতিবিদরা। কিন্তু রিকার্ডো কি বলেছিল? রিকার্ডো বলেছিল মানে খাজনার উপর দামের কোনো প্রভাব নাই, দামের উপর খাজনার প্রভাব আছে। কে বলছে? রিকার্ডো। কেন বলছে? রিকার্ডোর মধ্যে এরকম ছিল যে মনে করো একটা জমিতে আমরা উৎপাদন করতেছি 10টা জিনিস, এবং সেটা একটা দ্রব্য বিক্রি হচ্ছে, মনে করো একটা দ্রব্যের দাম হচ্ছে কত টাকা, মনে করো দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা। তাহলে আমার আয় হয়েছে কত, মানে টোটাল রেভিনিউ মানে মোট আয় হয়েছে কত? মোট আয় হয়েছে আমার 10 গুণ করলে হবে 100 টাকা। এটা হচ্ছে মোট আয় হয়েছে, মানে পণ্যটা বিক্রি করে পাচ্ছি 100 টাকা। যে দ্রব্য উৎপাদন হচ্ছে 10টা দ্রব্য, 10টা দাম বিক্রি হচ্ছে 100 টাকা পাচ্ছি, মোট আয়। আর সেটার ব্যয় যদি বলা হয়, মানে টোটাল কস্ট যদি বলি, ব্যয় হচ্ছে মনে করো যে 80 টাকা।
তাহলে এখানে খাজনা কত বা র্যান্ড কত? খাজনা হচ্ছে আমাদের, তাহলে এখানে 100 থেকে 80 বাদ দাও, তাহলে আমাদের খাজনা পরিমাণ হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে মানে রিকার্ডের মতো বলতেছি আমরা। তো বলা হচ্ছে যে যখন কোনো একটা দ্রব্যের মনে করো আমরা 10 উৎপাদন করছি, কিন্তু এই দ্রব্যের দামটা বেড়ে 10 টাকার জায়গায় 20 টাকা হয়ে গেছে, এখন একটা দ্রব্যের দাম 20 টাকা করে, প্রাইস বৃদ্ধি পাইছে আর কি। তখন এখানে আমার কত টাকা আসবে? যে 200 টাকা আমাদের আয় হবে, বিক্রির জনিত আয় হবে 200 টাকা। আর কস্ট আমাদের আগের মতো হবে, কস্ট চেঞ্জ হবে না, কস্ট মনে করে 80 টাকায় আছে। তাহলে তখন খাজনা কত? 100 থেকে 80 বিয়োগ করে এখানে 20 পাইছিল, এখন 200 থেকে 80 বিয়োগ করলে 120। তাহলে এই দেখো খাজনাটা বৃদ্ধি পাইছে কেন? কারণ দাম বাড়ছে বিধায়, দামের উপর খাজনা নির্ভর করে। এটা বলছিল কে? দামের উপর খাজনা নির্ভর করে, এটা বলছিল কে? রিকার্ডো। খাজনার দামকে প্রভাবিত করে কিনা? তাহলে আনসার হচ্ছে যদি আমরা আধুনিক অনুযায়ী বলি তাহলে সেক্ষেত্রে খাজনার দামকে প্রভাবিত করে। খাজনা বৃদ্ধি পেলে দাম বৃদ্ধি পায়। কিন্তু যদি আমরা রিকার্ডোর মতে বলি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে খাজনা দামকে প্রভাবিত করে না, দাম উল্টা কি করে? খাজনাকে প্রভাবিত করে। এটা রিকার্ডোর মতে। আমরা কি বুঝেছি? হয়েছে? আচ্ছা, ফাইন। তাহলে আমরা এটা গেল, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে চলে আসি আমরা পরেরটা একটু দেখি। ও শিট, সব চলে গেছে। এই ম্যাথ চলে গেছে নাকি? আচ্ছা, এখানে আছে, গগটা আছে, এখানে গগটা দিলে হবে। দেখো এখানে আমরা গ নাম্বার প্রশ্নটা একটু দেখি। বলছে এই চিত্রের মধ্যে উদ্দীপকে ই বিন্দুতে অর্থনৈতিক খাজনার পরিমাণ কত? অর্থনৈতিক খাজনা মানে খাজনা পরিমাণ কত আর কি? অর্থনৈতিক খাজনা মানে খাজনার পরিমাণ। তো এটা একদম সহজ। তুমি দেখবে এখানে এই যে খাজনার একক, এখানে 5 আছে, তো 5 আছে, আর এখানে চাহিদার পরিমাণ বা চাহিদা একক হচ্ছে যত আছে তা দিয়ে গুণ করে দিবা। তাহলে এই অবস্থায়, এই চাহিদা অবস্থায় আমাদের 5, এখানে হচ্ছে খাজনার পরিমাণ, আর জমির পরিমাণ হচ্ছে 8, মানে পরিমাণ হচ্ছে 8। তাহলে উদ্দীপকে অর্থনৈতিক খাজনা, তাহলে আমরা বলতে পারি অর্থনৈতিক খাজনা, আর সেই খাজনার পরিমাণ হচ্ছে আমরা বলতে পারি এখানে হচ্ছে 5 × 5, আর 5 × 8, তার মানে হচ্ছে 5 × 8 = 40। এটা হচ্ছে আমাদের খাজনার পরিমাণ। 40 টাকা লিখতে পারো, ঠিক আছে, বা একক লিখতে পারো, টাকা লিখো। এটা হচ্ছে আমাদের খাজনার পরিমাণ। কিসের পরিমাণ? খাজনার পরিমাণ। আবার আমি যদি বলি যে 4 নাম্বারটা দেখো, এটা খাজনা পরিমাণ কিসের? 40 টাকা লিখে দিলে হবে না, শুধু এখানে একটু ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে যোগান হচ্ছে এটা, চাহিদা হচ্ছে এটা, মিলিত হয়েছে এই বিন্দুতে, যেখানে আমরা দিতে পাই খাজনা হচ্ছে 5 এবং পরিমাণ হচ্ছে 8, তাহলে 5 আর গুণ করলে হয় 40। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে এটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব অনুযায়ী লেখা হয়েছে, যে যেখানে যোগান কি, জমির যোগান কি স্থির, হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে। 4 নম্বর বলা হচ্ছে যে জনসংখ্যার বৃদ্ধির ফলে উপরিউক্ত চিত্রে কোন ধরনের প্রভাব পড়বে তুমি মনে করো, চিত্রে অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাকে চিত্র আঁকতে হবে, তারপর ব্যাখ্যা করতে হবে। তো চিত্রটা আমরা দেখে এঁকে ফেলবো, কোনো সমস্যা নাই। চলো আমরা করে ফেলি আগে এটা। তাহলে চিত্রটা আগে তাহলে এখানে এই চিত্রের মধ্যে আসলে এখানে মোটামুটি বলে দেওয়াই আছে। কেমন করতেছি দেখো আমরা। সো এই চিত্রের মধ্যে এখানে হচ্ছে এটা S0 লিখছে, আর এখানে দেওয়া আছে খাজনা, আর এটা হচ্ছে জমির চাহিদা, তো দেখো প্রথমে ছিল এখানে একটা রেখা ছিল, ডিমান্ড রেখা ছিল D0 ছিল, হ্যাঁ, সেই অবস্থায় আমাদের খাজনার পরিমাণ ছিল 5। তো এই অবস্থায় বলছে যদি আমাদের চাহিদা বাড়ে, মানুষের যদি কি বাড়ে, জনসংখ্যা বৃদ্ধি পায়। দেখো জনসংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু জমির চাহিদা বাড়বে, তো চাহিদা বৃদ্ধি পেলে চাহিদার ডান দিকে শিফট করবে। কোন দিকে বলো? ডান দিকে শিফট করবে। আমার এই রেখাটা একটু সোজা হওয়া দরকার ছিল, আচ্ছা যাই হোক। তাহলে আমরা যদি এখানে নতুন একটা রেখা আঁকি, মানে জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা বাড়বে, চাহিদা ডান দিকে শিফট হবে, হ্যাঁ, নাম দিলাম D1 দিলাম। মিলিত হয়েছে মানে এটা ছিল আগে E, এখন হচ্ছে F বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সে অবস্থায় এখানে মানটা কিন্তু দেওয়া আছে, বুঝছো, 10 দেওয়া আছে। তাহলে আমরা সেই অনুযায়ী কি করবো, এখন আমরা ম্যাথ করব। তাহলে প্রথমে আমাদের খাজনা কত ছিল? প্রথমে আমাদের খাজনা ছিল, আমরা বের করছিলাম 5 × 8, এখানে 8 ছিল, 8, এই যে 8 আছে।
তাহলে 5 × 8 মানে 5 × 8 40, এটা হচ্ছে আমাদের খাজনা ছিল। আর পরে যখন আমাদের চাহিদাটা বৃদ্ধি পেয়েছে, D1 হয়েছে, মানে D1 আমাদের যখন চাহিদা হয়েছে, তখন আমাদের খাজনা, এটা D0 অবস্থায় খাজনা, আর D1 অবস্থায় খাজনাটা আমাদের বৃদ্ধি পেয়ে কী হয়েছে যে এখন 5-এর জায়গা কত হয়ে গেছে, মানে বিদ্যুতে এই খাজনার পরিমাণ 10 হয়ে গেছে। তাহলে 10 × 8, এই যে 8, তাহলে গুণ করলাম 8 × 10 = 80। তার মানে কি আমাদের খাজনার পরিমাণ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক খাজনা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের খাজনার পরিমাণ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলবো হ্যাঁ, চিত্রের প্রভাব পড়বে, অর্থাৎ আমাদের খাজনার পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। নাজমা আচ্ছা আমাদের সাথে 4th চ্যাপ্টার ক্লাস নিয়েন প্লিজ স্যার। ইনশাল্লাহ নিব। তোমাদের অ্যাটেন্ডেন্স এত কম হলে কেমনে আগ্রহ দেখাবো বলো, আগ্রহ তো পাচ্ছি না। তোমরা একটু ক্লাসটা শেয়ার মেনশন করলে ভালো লাগে, স্টুডেন্ট বেশি থাকলে তখন ক্লাস নিতে ইচ্ছা করে আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম, এটা হলো। এরপর চলে এসে আমরা পরবর্তী একটা ম্যাথ দেখি। এটা দেখো, হ্যাঁ এটা দেখো, বসে একটি কৃষক বা একজন কৃষক, সরি একটি কৃষি খামারে, ঠিক আছে, একটি কৃষি খামারের জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় হচ্ছে 3000, মানে শুধু জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় 3000 টাকা। মূলধন বিনিয়োগের সুদ 2000, প্রাপ্য মজুরি 1400, মালিক কর্তৃক সরকার প্রদত্ত কর 1600, জমি গ্রহণের জন্য মুনাফা 4000। প্রথমে বলছে অর্থনীতিতে খাজনা কি। আমরা বলেছি অর্থনীতিতে জমি বা যেগুলো যোগান বাড়ানো সম্ভব না স্বল্পকালে, হ্যাঁ, বা যেগুলো সীমাবদ্ধ যোগান সম্পন্ন জিনিসের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাকে আমরা বলে থাকি খাজনা। তার মানে কি বলবো, জমি বা অন্যান্য সম্পদ যেগুলো স্বল্প সময়ে যোগান বাড়ানো পসিবল না, তার জন্য তার মালিককে সেটার জন্য বা সেটা ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাকে আমরা অর্থনীতিতে খাজনা বলে থাকি। বলছে অনুপার্জিত আয় কিভাবে উদ্ভব হয়। অনুপার্জিত আয়, এটা পড়াইছি তোমাদেরকে। অনুপার্জিত আয় ইকোনমিক্সের ক্ষেত্রে অনুপার্জিত আয় কিন্তু এক বিষয়, অ্যাকাউন্টিং কিন্তু অন্য বিষয়। অ্যাকাউন্টিং আমরা যেটা বুঝি অনুপার্জিত আয় মানে হচ্ছে আগে ইনকাম নিয়ে ফেলা কোনো একটা জিনিসের। মনে করো যে কাউকে আমি সেবা দিই নাই, আগে থেকে ইনকাম নিয়ে ফেলেছি, টাকা নিয়ে ফেলেছি, এটা বলা হয় অনুপার্জিত সেবায়, এটা একটা দায়। কিন্তু ইকোনমিক্সের ক্ষেত্রে অনুপার্জিত আয় মানে হচ্ছে তুমি কোনো পরিশ্রম করো নাই, কিছুই করো নাই, তোমার একটা জমি ছিল, এই একটা জমি ছিল, এই জমির মূল্য তুমি কিছুই করো নাই, হ্যাঁ, তুমি একটা জমি ছিল, সেই জমির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকা। এখন তুমি কোনো কিছু করো নাই, তুমি ঘুমাচ্ছ আর কোনো কিছু করতেছো না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। কিন্তু এটার পাশ দিয়ে হঠাৎ করে একটা হাইওয়ে হলো, মানে নতুন একটা রাস্তা হলো। তো এটার ফলে তোমার জমির মূল্য বৃদ্ধি পেয়ে 1000 থেকে 1 লক্ষ টাকা হয়ে গেছে 2 লক্ষ। তাহলে অতিরিক্ত তুমি যে 1 লক্ষ টাকা পাচ্ছ, অতিরিক্ত আগে ছিল 1 লক্ষ হয়ে গেছে 2 লক্ষ, এই যে অতিরিক্ত 1 লক্ষ টাকা তুমি পাচ্ছ, এটাকেই বলা হয় অনুপার্জিত আয়। অর্থাৎ তুমি কোনো টাকা ব্যয় না করে, হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক অঞ্চল হয়ে যাওয়া বা একটা অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাওয়া, এগুলোর কারণে যদি কোনো একটা জায়গার মূল্য বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলে থাকি অনুপার্জিত আয়। মানে তুমি কোনো কষ্ট করো না, পরিশ্রম করো না, কোনো বিনিয়োগ করো না, কিন্তু অটোমেটিক তোমার জায়গার বা তোমার স্থায়ী সম্পদের মূল্য বৃদ্ধি পাইছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি অনুপার্জিত আয়। আচ্ছা, জিশান বলছে আপনার ক্লাস মিস করি ভাইয়া, SSC 24। আচ্ছা জিশান, কি অবস্থা, কেমন আছো? শিমু আছে চ্যাপ্টার 9 কবে নিবেন? ইনশাল্লাহ নিব, তোমরা যখন চাইবে তখন নিব। নাজমা বলছে আমরা যেখানে পড়ি না কেন সব কিছু শেষে আমাদের আনোয়ারের কাছে আসতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ফারিন বলছে স্যার সেকেন্ড পেপার অর্থনৈতিক ক্লাস কি করাবেন? ইনশাল্লাহ করাবো। ঠিক আছে, তোমাদের যদি একদম ফুল প্যাকেজ সুন্দর করে পড়তে ইচ্ছে করে তো পেইড ব্যাচে ভর্তি হতে পারবা। পেইড ব্যাচে তুমি সব কিছু সুন্দর করে গোছায় পড়তে পারবা আর কি। হ্যাঁ, তো লাইভ ক্লাসে তো আসলে এতগুলো অধ্যায় শেষ করানো তো পসিবল হয় না, কারণ লাইভ ক্লাসে হয় সপ্তাহে 1-2টা এরকম আর কি ইকোনমিক্সের, কিন্তু সব প্রত্যেকদিনে ক্লাস হয় পড়ালেখাতে। ফারিন বলছে সেকেন্ড পেপারে অর্থনৈতিক ক্লাস করাবেন ইনশাল্লাহ করাবো। ফারজানা বলছে সেকেন্ড পেপার ক্লাস নিবেন কবে? তোমরা যখন চাইবে তখন নিবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 7 নিয়েন সেকেন্ড পেপারে, চ্যাপ্টার 7 ইনশাল্লাহ নিব। জনা বলছে ভাইয়া আপনি সেরা, থ্যাংক ইউ।
আসাদুল ইসলাম বলছে জমির আদি ও অক্ষয় ক্ষমতা ব্যবহারের জন্য হ্যাঁ তাকে আমরা খাজনা বলি। ওকে ফাইন। এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে, একটা, হ্যাঁ একটা বেশি আসার সম্ভাবনা কম, একটাই সবচেয়ে আসার সম্ভাবনা বেশি আর কি, একটা হওয়ার সম্ভাবনা বেশি। পারবা এটা? এটা পারবা কিনা বলো, যেটা বলছি এটা পারবা, বুঝছো এটা? পারবো আমরা? এরপর আসুন তাহলে, এরপর আমরা বলতেছে যে অনুপাত যেটা কাকে বলে বললাম। 4 নম্বর বলতেছে উদ্দীপকে অনুসারে মোট খাজনা নির্ণয় করো। শোনো, মোট খাজনা বের করাটা একদম সহজ, কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে এটা একটা সূত্র আমরা বলেছিলাম। সূত্র ছিল এরকম যে জমি ব্যবহারের জন্য যে টাকা প্রাপ্ত আয় সেটা, তার সাথে মূলধন বিনিয়োগের বাবদ সুদ, হ্যাঁ প্রাপ্য মজুরি, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর, অন্যান্য ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা, এগুলো সব যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা বলতেছি যে এই যে আমরা বলবো যে উদ্দীপক অনুসারে মোট খাজনা, তাহলে মোট খাজনা, মোট খাজনা কত? মোট খাজনা হচ্ছে এগুলো সব যোগ করতে হবে আর কি। হ্যাঁ আমি সূত্র লিখতেছি না, জাস্ট সরাসরি যোগ করে দিচ্ছি। তাহলে 3000 হবে, মানে জমি ব্যবহারের জন্য যেটা সেটা, জমি ব্যবহারের জন্য প্রাপ্ত যে আয় সেটা হচ্ছে 3000 লিখে দিলাম, যোগ তার সাথে যোগ করতে হবে এগুলো সবগুলো, বিনিয়োগ বাবদ, মূলধন বিনিয়োগ বাবদ সুদ হচ্ছে 2000, ওকে ফাইন। তারপর আমরা লিখলাম হচ্ছে প্রাপ্য মজুরি 1400 লিখলাম। তারপর আমরা লিখলাম হচ্ছে মালিক কর্তৃক সরকার প্রদত্ত কর 1600 লিখলাম, ওকে। তারপর হচ্ছে ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা দেখলাম 4000 লিখলাম। তাহলে সব যোগ করে দিই একটু, তাহলে সব যোগ করে দিলে হচ্ছে 3000, 5000, 5 5 আর 4 9000 টাকা, 10 11000 12000 টাকা, আই থিঙ্ক 12000, এটা হচ্ছে মোট খাজনা, ঠিক আছে। 5000 টাকা, 5 9 10 11 12, ঠিক আছে 12000 টাকা, এটা হচ্ছে মোট খাজনা। তাহলে এটা আমরা করলাম। 14 নম্বর বলতেছে, সরি 4 নম্বর বলতেছে কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থক্য লেখো। তো মোট খাজনা তো আমরা করা আছে, এখন আমরা নিট খাজনা বের করবো, এটা হচ্ছে 4 নম্বরে গিয়ে আমরা নিট খাজনা করবো। তো নিট খাজনা কি জানো? নিট খাজনা হচ্ছে একদম সহজ, যেটা মোট খাজনা পাবা সেখান থেকে বাদ দিবা শুধু জমি যেটা আছে সেটা ছাড়া। এই জমিটা হচ্ছে, এই জমিটাকে বলা হয় আসলে বেশি মেনলি নিট খাজনা, মানে জমি ব্যবহারের জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে নিট খাজনা। তবে সূত্র দিয়ে লিখতে হবে, কি হবে? নিট খাজনা মানে, ও সরি খাজনা লিখে না আমি, তাহলে এখানে আমরা লিখবো নিট খাজনা সমান আমরা লিখতে পারি কি, যে আমাদের মোট খাজনা যেটা আছে, অর্থাৎ এই যে 12000, আমি সরাসরি লিখতেছি সূত্র না লিখে, এখান থেকে আমাদের বাদ দিতে হবে কোনগুলা? এই জমি ছাড়া, জমি ব্যবহারে যেটা দিচ্ছে সেটা ছাড়া বাকি যেগুলো আছে সব বাদ দিতে হবে। তাহলে এগুলো সবগুলো যোগ করে আমরা বাদ দিতে পারি চাইলে। হ্যাঁ তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম এইটা, এই যে 2000, এটা 2000 যোগ করতেছি কেন? এই যে এটা থেকে বাদ দেওয়ার জন্য, সবগুলো একসাথে যোগ করতেছি। 2000 1400, এর সাথে 1400 যোগ করলাম, তারপর হচ্ছে 1600 এটাও যোগ করলাম, তারপর হচ্ছে 4000 এটাও যোগ করলাম। হ্যাঁ 4000, তাহলে সবগুলো আমরা যোগ করলে কত পাবো জানো? তাহলে 12000 হবে এখানে, সেখান থেকে বাদ দিব আমরা কত, এগুলো সব যোগ করে দাও। তাহলে সব যোগ করলে হবে 9000 হবে আর কি, 4 4 6 হবে, 7 8 9000 হবে, 9000। তাহলে বাদ দিলে কত পাওয়া যাবে? এই যে 3000। হ্যাঁ এটাকে বলা হয় নিট খাজনা। 3000 করে জানো, এই যে এটাই আসলে নিট খাজনা, যেটা জমি ব্যবহারের জন্য দেওয়া হয় এটা। হ্যাঁ তো মোট খাজনা থেকে, মোট খাজনা মানে সবগুলো যোগফল, সেখান থেকে তুমি যদি ওই বাকিগুলো বাদ দিয়ে দাও, এই উপরটা থেকে যাবে আর কি, 3000 থেকে যাবে। হ্যাঁ যেটা আমরা প্রথমে লিখছিলাম সেটা থেকে যাবে, বাকি সবগুলো বাদ চলে যাবে, সেটা হচ্ছে নিট খাজনা। আমরা কি পারবো? আচ্ছা একটা সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে। কিম জানাত বলছে ইকোনমিক্সের জনক স্যারের নামটা পারফেক্ট। আচ্ছা তাই নাকি? না আমি অর্থনীতির জনক না, জাস্ট তোমাদেরকে আমি হেল্প করতেছি বোঝার জন্য। অর্থনীতি বিষয়টা আসলে কঠিন নয়, হ্যাঁ জাস্ট তোমাকে আমার সাথে থাকতে হবে, হ্যাঁ আনোয়ার স্যারের সাথে থাকতে হবে। তারপর হচ্ছে সাবরিন আছে, স্যার এটা কি ইকোনমিক্স সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় সিকিউ ক্লাস? না না, আমরা তো ইকোনমিক্সের অষ্টম অধ্যায় পড়তেছি, প্রথম অষ্টম অধ্যায়। নার্গিস বলতেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। মাহবুবা আক্তার, আচ্ছা মাহবুবা একে লিখছে, স্যার পেইড ব্যাচে কি ফার্স্ট পেপারে সেকেন্ড পেপার এর সব চ্যাপ্টারের ক্লাস নেবেন? হ্যাঁ ইনশাল্লাহ সব চ্যাপ্টারের ক্লাস হবে, পেইড ব্যাচে সব কিছু
হ্যাঁ, ইস্যু বলছে সালাম দিয়েছে, গম আসেননি ভাইয়া, গম আসি, তুই কেন আস? তারপর দি জামিয়াতুল কবির আছে, আচ্ছা নিট খাজরা বলেছে 3000, ওকে ফাইন। তারপর হচ্ছে নাজা বলছে আমাদের এক্সাম ফার্স্ট পেপারে সেকেন্ড পেপার আছে স্যার, কোনটাতে বেশি গুরুত্ব দিব স্যার? দুইটাই গুরুত্বপূর্ণ, যেহেতু ফার্স্ট পেপারে A+ পেলে 5 পাবা, সেকেন্ড পেপার প্লাস পেলে 5 পাবা, দুইটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সোয়া ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে জি স্যার পারবো। ফাহিম রেজা আছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌরভ বলছে স্যার আমি সৌরভ আপনার ভক্ত, শিরায় শিরা রক্ত আনো স্যারের ভক্ত নাকি? আচ্ছা, তাহলে চলো এখন আমরা এরপরে যাব। তাহলে আমরা এরপরে আমরা এটা একটু পড়ি, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে। সো উদ্দীপকের মধ্যে আমরা এটা পড়ে ফেলছি না পুরোটা? হ্যাঁ ঠিক আছে। পার্থক্য পারবা তো? মোট খাজনা নিজ খাজনার মধ্যে পার্থক্য, তাহলে মোট খাজনা হচ্ছে 12,000 আর নিজ খাজনা 3,000, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 7,000। এগুলো ব্যবহার করে বলবো আর কি। আচ্ছা, এবার বলছে জনাব মনিরুজ্জামানের ছোট এক খণ্ড জমি পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েক গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, এটা কি তোমরা বলতে পারবা? এই যে কোনো একটা জমির পাশ দিয়ে হাইওয়ে হয়ে গেছে, এটার কারণে তার জমির কয়েক গুণ দাম বৃদ্ধি পাইছে, এটাকে আমরা কি বলে থাকি ইকোনমিক্সে? তোমরা কি বলতে পারবা? সেকেন্ড পেপার সত্যতা ক্লাস নেবেন তোমরা, যেটা চাইবা এই চ্যাপ্টারের পর তোমরা যে চ্যাপ্টারে ক্লাস নিতে বলবা সেই চ্যাপ্টারে নেবে ইনশাল্লাহ। এসে বলছে আই গম আসি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা বলছে মাহবুবা বলছে আমাদেরকে স্যার সেকেন্ড চ্যাপ্টার কি ক্লাস নিবেন ফার্স্ট পেপারে? ইনশাল্লাহ নিব, তোমরা যেটা চাইবে সেটা নিব, তোমরা যেটা চাইবে সেটা নিব। নাইম বলছে আমাদেরকে অনুপার্জিত আয়, হ্যাঁ এই যে আমরা একটু আগে বলেছিলাম অনুপার্জিত আয়, সেটাই, অর্থাৎ এটাকে আমরা ইকোনমিক্সে অনুপার্জিত আয় বলে থাকি। কেমন? আচ্ছা, এবার বলছে এই সুযোগে তিনি উৎস দামে জমিটি বিক্রি করে দূরবর্তী এলাকায় কম দামের জমি ক্রয় করে বসবাসের ব্যবস্থা করেন এবং বিভিন্ন ধরনের 9 একর জমি চাষাবাদের জন্য ভাড়া নেন। আচ্ছা, ভাড়া নিচ্ছে সে 9 একর জমি চাষাবাদের জন্য। কয় একর? 9 একর জমি। প্রথম 3 একর জমি 9 একর নিচ্ছে, তো তার মধ্যে প্রথম 3 একর জমির মোট আয় হয়েছে 12,000, দ্বিতীয় 3 একর জমির মোট আয় হয়েছে 8,000, তৃতীয় 3 একর জমির মোট আয় হয়েছে 6,000। বলছে প্রত্যেক জমিতে ফসল চাষের মোট ব্যয় হয়েছে 6,000 করে। তাহলে এটা কোন তত্ত্বের সাথে মিল আছে তোমরা কি বলবা আগে সেটা আমাকে? এখানে কোন তত্ত্বের সাথে মিল আছে? এই যে পরের দিনই কথা বলছে আয় হয়েছে এত টাকা, 3টা জমিতে 3 ধরনের টাকা আয় হয়েছে, 3 টাইপের জমিতে 3 ধরনের আয় হয়েছে, কিন্তু ব্যয় হয়েছে সবগুলোতে 6,000 করে। তাহলে এটা কোন তত্ত্বের সাথে মিল পাওয়া যায়? তোমরা কি আমাকে বলতে পারবা কোন তত্ত্বের সাথে মিল পাওয়া যায় এই চ্যাপ্টারে? তোমরা কি বলতে পারবা কোন তত্ত্বের সাথে মিল পাওয়া যায়? রিকার্ডোর খাজনা তত্ত্ব, নাইম বলেছে রিকার্ডোর খাজনা তত্ত্বের সাথে মিল পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলো প্রথমে কেন বলছে নিম খাজনাকে একটু আগে বলছি আমরা, নিম খাজনা, উপখাজনা, আধা খাজনা বা কোয়াসি রেন্ট বলতে যেটা বোঝানো হয় স্বল্পকালে যেই কি স্থায়ী সম্পদের যোগান বাড়ানো পসিবল না সেগুলোর জন্য এটার মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাকে আমরা নিম খাজনা বলি। দুনা বলেছে যে খাজনা ও দামের সম্পর্ক লিখো। ওই যে আমরা বলেছি রিকার্ডোর মতে হচ্ছে খাজনার উপর দাম নির্ভর কি, রিকার্ডোর মতো হচ্ছে দামের উপর খাজনা নির্ভর করে, আর আধুনিক মতে খাজনার উপর দাম নির্ভর করে। এইটুকু মনে রাখবা, রিকার্ডোর মতে দামের উপর খাজনা নির্ভর করে আর আধুনিক মতে খাজনার উপর দাম নির্ভর করে, এইটুকু বলবা। আচ্ছা, 3 অবস্থায় উদ্দীপকে জনাব মনিরুজ্জামানের জমি বিক্রয়ের আয়কে কোন ধরনের আয় বলা হয় তা যুক্তিসহ লিখো। ওই যে বলেছি মনিরুজ্জামান যে আয় পেয়েছে, অতিরিক্ত টাকা পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে কারণ জমি নতুন হাইওয়ে হওয়ার কারণে, সেটাকে আমরা বলে থাকি কি, এটাকে আমরা অনুপার্জিত আয় বলে থাকি ইকোনমিক্সে, তাই না?
এই যে আমাদের আনসার হয়ে গেছে, আগে আমরা প্রশ্ন না পড়ার আগে কিন্তু আমরা আনসার অলরেডি বলে ফেলেছি। তারপর 4 নম্বর বলেছে উদ্দীপকের আলোকে রিকার্ডো খাজনা তত্ত্ব বিশ্লেষণ করো। মানে এইখানে খাজনা তত্ত্বটা হয়েছে রিকার্ডো, সেটা ব্যাখ্যা করতে বলছে। এটা একদম সহজ। তুমি এখানে যে প্রথম শ্রেণীর জমি 3 একর ছিল না, সেটা তুমি এখানে দেখো, সেটা আমরা খাজনাটা বের করি। জমির খাজনা আমরা খাজনার জন্য নির্ণয় করি। চলো তো কেমনে করব? কত শ্রেণীর জমি থেকে আয় হয়েছে কত দেখো, কত শ্রেণীর জমি থেকে আয় হয়েছে 12,000 টাকা। হ্যাঁ 12,000 টাকা, এই যে 12,000 টাকা আয় হয়েছে, এবং খরচ হয়েছে কত 6,000 টাকা। 6,000 টাকা খরচ হয়েছে, তাহলে এখানে খাজনার পরিমাণ কত? খাজনা হচ্ছে 6,000, পাইছে 6,000 টাকা খাজনা। আর দ্বিতীয় শ্রেণীর যে জমি, দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা আমরা যদি বের করতে চাই, দ্বিতীয় শ্রেণীর মধ্যে আমাদের আয় হয়েছে কত? 8,000 টাকা। হ্যাঁ 8,000 টাকা আমাদের আয় হয়েছে, 8,000 টাকা, এবং সেটার জন্য আমাদের খরচ কিন্তু 6,000 টাকা হয়েছে। প্রত্যেক জমির খরচ কিন্তু 6,000, তার মানে আমাদের এখানে খাজনা হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা খাজনা হয়েছে। হ্যাঁ, আর তৃতীয় যে শ্রেণী আছে, তৃতীয় শ্রেণীর জমির খাজনা, তৃতীয় শ্রেণীর জমির খাজনা কি আমরা বের করি। চলো, এটা হচ্ছে এখানে আয় হয়েছে কত? তৃতীয় শ্রেণীতে 6,000 আয় হয়েছে, এবং ব্যয় হয়েছে কত? ব্যয় তো সব জায়গায় সমান, 6,000 ব্যয় হয়ে গেছে। তাহলে এখানে কোনো খাজনা নাই। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতে পারে, যে যেটাকে আমরা বলে থাকি যে প্রান্তিক জমি, বা যেটা কোনো খাজনা থাকে না, খাজনাবিহীন জমি। হ্যাঁ, এটা তৃতীয় শ্রেণীর জমিগুলো হচ্ছে খাজনা শ্রেণীর জমি 3 একর, আর প্রথম শ্রেণীর যে জমি সেটা হচ্ছে 6,000 হচ্ছে খাজনা, দ্বিতীয় শ্রেণীর জমিতে 2,000 খাজনা, আর তৃতীয় শ্রেণীর জমিতে খাজনা একদমই নাই। এটা হচ্ছে, এটাকে বলা হয় মানে মানে কি তোমার খাজনাবিহীন জমি, যেখানে আয় আর ব্যয় সমান হবে। নাজমা স্বামী বলছে অফলাইনে আপনার কোন ইকোনমিক্সের ব্যাচ আছে? হ্যাঁ আছে, চট্টগ্রাম চকবাজারে আছে। ঠিক আছে, পড়ালেখা পেজে মেসেজ দিও জানতে, চট্টগ্রাম চকবাজারে। তারপর হচ্ছে আজিম, সুবাইয়া আজিম আছে, এইমাত্র ইউটিউবে ক্লাস করে আসলাম। আচ্ছা, আমাদের অফলাইনে কিন্তু সব বিষয়ের ব্যাচও আছে। যারা চট্টগ্রামের শিক্ষার্থী আছো পড়ালেখার, হ্যাঁ এখানে যারা আছে চট্টগ্রামের শিক্ষার্থী পড়ালেখা, চট্টগ্রামে অফলাইন ব্রাঞ্চে 26-25 দুইটা ব্যাচেরই আমাদের ব্যাচ চলতেছে, ক্লাস চলতেছে। হ্যাঁ, যারা চট্টগ্রামে আছো চকবাজার। হ্যাঁ, আর আমাদের ঠিকানা হচ্ছে লোকমান টাওয়ারে 4th তলা, এটা হচ্ছে লালচাঁদ রোড বা থানা রোড যেটা আছে, চকবাজার মোড় থেকে থানা রোড গোলজার মোড় পর্যন্ত, সেই থানা রোডে লোকমান টাওয়ারে 4th তলায়। হ্যাঁ, আমাদের অফিস। অফলাইনে যারা পড়তে চাচ্ছ আমাদের পড়ালেখার অফিসে যোগাযোগ করবা, অথবা অফলাইনের নাম্বারে যোগাযোগ করতে পারো 01799888430। এটা হচ্ছে আমাদের অফলাইন অফিসের নাম্বার। সো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যারা অফলাইনে পড়তে চাচ্ছ। এবং সামনে আমাদের স্পেশাল প্রোগ্রাম আসবে। হ্যাঁ, স্পেশাল ব্যাচ শুরু হবে। হয়েছে, আমরা কি বুঝছি? নাইম বলছে আমি কিশোরগঞ্জ থেকে আপনার ভক্ত। থ্যাংক ইউ। আজকে এত ভক্ত বেশি কেন? আচ্ছা, তো উদ্দীপকের আলোকে রিকার্ডো খাজনা তত্ত্ব বিশ্লেষণ করো। তাহলে আমরা বলবো এই যে 3 শ্রেণীর জমি অনুযায়ী খাজনা, রিকার্ডো যেটা বলেছিল যে জমি 3 ধরনের হতে পারে, মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর জমিকে খাজনাবিহীন জমি, যেখানে কোনো খাজনা থাকে না। তো তার তথ্যের সাথে কিন্তু মিল আছে। স্যার আপনি কি কমার্সের ক্লাস নেন? হ্যাঁ, কমার্সের ক্লাস নিই বলতে অ্যাডমিশনের অ্যাকাউন্টিং ক্লাস নিই। হ্যাঁ, অ্যাডমিশন অ্যাকাউন্টিং। এসএসসিগুলো সময় পাই না, তো নিতে পারি না, বুঝছো? এসএসসিগুলো তোমাদের এখানে সুযোগ স্যার নাই, অনার্সগুলো নিই আর কি আমি। আচ্ছা, তাহলে এখানে এই যে এই প্রশ্নগুলো পারবো তো, নাকি এরকম প্রশ্ন আসলে পারবো? এখানে আরেকটা দিছে, দেখো সেম কোয়েশ্চেন বলছে অনুপার্জিত আয় কাকে বলে। আমরা বলে ফেলেছি যে কোনো স্থায়ী কি, মানে কোনো ব্যয় না করে জমির যদি জনসংখ্যা বৃদ্ধি বা অর্থনৈতিক অঞ্চল বা অন্য কোনো কারণে যদি জমির মূল্য বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলে থাকি মেনলি অনুপার্জিত আয় বলে থাকি। কেমন? আপনারা কখনো লাইভে ক্লাস করেন, একটু পেজে অ্যাক্টিভ থাকতে হবে, পেজে লাইভের আপডেটটা দেওয়া হয়। কেমন? আচ্ছা, এরপর আসলে 2 নম্বর বলছে যে কেন খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। এটা 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 কি খাজনা দামের অন্তর্ভুক্ত নয়? এটা কার মতে? এটা হচ্ছে রিকার্ডোর মতে। রিকার্ডো বলছে যে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ খাজনাটা খাজনাই। দাম বৃদ্ধি পেলে হয়তো খাজনা বাড়বে, দাম কম হলে খাজনা কম হবে, কিন্তু মানে কেন খাজনা দামের অন্তর্ভুক্ত নয়? কিন্তু আধুনিক মতে বলা হয়েছে যে খাজনা দামের অন্তর্ভুক্ত।
খাজনাটা দামের অন্তর্ভুক্ত, কারণ খাজনার উপর দাম নির্ভর করে, এটা বলছিল কারা? আদি অর্থনীতি বলছে যে খাজনার উপর দাম নির্ভর করে, কিন্তু রিকার্ডের মতো হচ্ছে দামের উপর খাজনা নির্ভর করে। তাহলে কেন খাজনা দামের অন্তর্ভুক্ত নয়? তাহলে তুমি কোনটা ব্যাখ্যা করবা? আধুনিকটা নাকি রিকার্ডোটা? রিকার্ডোরটা বলবা, কারণ রিকার্ডোর মতে দামের উপর খাজনা নির্ভর করে না, খাজনার কারণে মানে দামের কারণেই খাজনা পরিবর্তন হয়, দামের উপর খাজনা নির্ভর করে না, সেটা ব্যাখ্যা করলে হবে। তিনা বলছে যে উদ্দীপক থেকে অনুপার্জিত আয় ধারণাটি ব্যাখ্যা করো। এখানে বলছে অনুপার্জিত আয় ধারণা থেকে করতে হবে, উদ্দীপক থেকে ব্যাখ্যা করতে বলছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা যোগান আছে কোনো দ্রব্যের, সেটা কোনো কারণে চাহিদা বেড়ে গেছে, এই যে চাহিদা বাড়ছে, এই যে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে অতিরিক্ত যে ইনকাম হয়, অতিরিক্ত যে আয় পাই জমির মালিক, হ্যাঁ, P1 থেকে পি থেকে P1 হয়ে গেছে, এই যে অতিরিক্ত যে ইনকাম পাচ্ছে, এটাকে আমরা বলে থাকি যে অনুপার্জিত আয় বলে থাকি। তবে খাজনা বললে এই 0 থেকে P1 পর্যন্ত, এটা পুরোটাই খাজনা। আর এই অতিরিক্ত যেটা পাই চাহিদা বৃদ্ধির কারণে, জনসংখ্যা বৃদ্ধি পাইছে এবং অন্য কোনো কারণে চাহিদা বাড়ছে, এটা কারণে অতিরিক্ত যেটা পাই সেটাকে আমরা এখানে অনুপার্জিত আয় বলতে পারি। ক্লিয়ার? তা বলছে জমির চাহিদা বৃদ্ধি ছাড়াও আর কি কি কারণে খাজনা সৃষ্টি হতে পারে, জমির চাহিদা ছাড়া আর কি কি কারণে খাজনা সৃষ্টি হতে পারে। আমরা বুঝে বলেছিলাম যে জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে জমি কি হতে পারে, তোমার খাজনা চাহিদা বৃদ্ধির কারণে খাজনা সৃষ্টি হতে পারে। আরও অনেকগুলো কারণ আছে, এই যে জমিতে ক্রমশন প্রায় দুর্যোগবিধি কার্যকর হয়, কেমন খাজনা দিয়ে থাকে এটার জন্য, এবং জমিতে একটা আদি এবং অক্ষয় ক্ষমতা আছে, সেটা ব্যবহারের জন্য আমাদের খাজনা দিতে হয়। ঠিক আছে? আবার হইতে পারে ওই যে আমরা বলেছিলাম যে হাইওয়ে হওয়া, হ্যাঁ, অথবা কি মানে নতুন অর্থনৈতিক অঞ্চল হওয়া, এগুলোর কারণে কিন্তু আমাদের জমির বা কি বলতে পারে, জমির মূল্য বৃদ্ধি পায় বা চাহিদা বৃদ্ধি পায় বা খাজনা বৃদ্ধি পায় বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো আমরা ক্লাস আজকে একটুকু রাখতেছি। হ্যাঁ, তোমাদের এখানে আরও বেশ কিছু প্রশ্ন আছে এই চ্যাপ্টার, আমি 5-6টা মনে হয় সলভ করে দিছি। তোমরা ভাইগুলো দেখবা বাসায়, আশা করছি এর মধ্যে থেকে আজকে যা পড়াইছি এর মধ্যে থেকে ঘুরে ফিরে কমন থাকবে। তো এগুলো একটু ভালো করে পড়বা। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটার উপর এমসিকিউ নিব নাকি অন্য চ্যাপ্টার পড়াবো, তোমরা বলো। এই চ্যাপ্টার উপর এমসিকিউ হবে নাকি অন্য চ্যাপ্টার পড়াবো, তোমরা যেটা বলবো সেটা। এই চ্যাপ্টার উপর এমসিকিউ নিব নাকি অন্য চ্যাপ্টার পড়াবো? এই লাইভ ক্লাসটা কি ইউটিউবে? হ্যাঁ ইনশাল্লাহ দিব, ইউটিউবে দিব। আচ্ছা, একটা এমসিকিউ ক্লাস নিয়ে ফেলে আমরা নেক্সট ক্লাসটা এমসিকিউ ক্লাস নিব, এরপর একটা নতুন অধ্যায় পড়াবো। তোমরা আমাকে জানাবা, হ্যাঁ, আমাদের কমেন্ট বক্সে জানাবা যে কোন চ্যাপ্টার তোমরা চাও, সেটা আমাদেরকে জানাইও। ঠিক আছে? আমরা সেটা দেখবো। ঠিক আছে? আজকে এইটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।